বন্ধুরা, বালুচিস্তানের প্রধানমন্ত্রী নাইলা কাদ্রি এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের আবেদন করেছেন, যাতে বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করা যায়। এখন আপনার মনে হতে পারে যে বালুচিস্তান তো পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ, দেশের মোট 44% এলাকা এই অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে এক দেশের ভেতরে দুইজন প্রধানমন্ত্রী কিভাবে থাকতে পারে? আসলে তিনি অফিসিয়ালি স্বীকৃত প্রধানমন্ত্রী নন, তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু সরকারিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী পুরো দেশের নেতা, যার মধ্যে বেলুচিস্তানও অন্তর্ভুক্ত। তবে বাস্তব পরিস্থিতি একেবারেই ভিন্ন। বেলুচিস্তানের মানুষ দীর্ঘদিন ধরেই চাইছে যাতে তারা পাকিস্তান থেকে আলাদা হতে পারে। তাদের অভিযোগ যে পাকিস্তানি সরকার তাদের ওপরে অত্যাচার করছে, জোরপূর্বক চীনের হাতে প্রাকৃতিক সম্পদ তুলে দিচ্ছে, কিন্তু ওই অঞ্চলের কোনো উন্নয়নই করছে না। তো ডক্টর নাইলা কাদ্রি বেলুচিস্তানকে পাকিস্তানের থেকে আলাদা করতে চান। এই কারণে 21শে মার্চ 2022 সালে তিনি ইউরোপে নির্বাসিত বেলুচ সরকার প্রতিষ্ঠা করেন। তিনি নিজেকে এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। তবে নিরাপত্তার কারণে এই সরকারের অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমানে তিনি কানাডায় বসবাস করেন এবং বিশ্বজুড়ে বেলুচিস্তানের স্বাধীনতার জন্য সমর্থন সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই প্রচেষ্টার ফলে আজ বেলুচিস্তানের প্রায় 10,000 যোদ্ধা রয়েছে, যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং পাকিস্তানকে রীতিমতো কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। এবার আমরা বিস্তারিতভাবে জানব যে কেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চেয়েছেন, আর পাকিস্তান ও বেলুচিস্তানের সম্পর্ক এর গুরুত্বপূর্ণ দিকগুলি কি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এটি করতে আপনাদের 1 সেকেন্ডই সময় লাগে, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়। তো রিসেন্টলি পাকিস্তানে এমন কিছু ঘটনা ঘটেছে যা বেলুচিস্তানের স্বাধীনতার দাবিকে আরও জোরালো করে তুলেছে। একটি সাম্প্রতিক উদাহরণ দেখলে বিষয়টি স্পষ্ট হবে। পাকিস্তানে একটি ট্রেন হাইজ্যাক করা হয়, যেখানে 300 থেকে 400 মানুষ নিহত হয়, যাদের মধ্যে অনেকেই ছিল পাকিস্তানের সেনা সদস্য। কিন্তু পাকিস্তানি সরকার এই ঘটনা স্বীকার করতেই চায়নি, আর নিহত সেনাদের জন্য অফিসিয়ালভাবে কোনো শ্রদ্ধা বা স্মরণ সভাও করা হয়নি, অর্থাৎ তাদেরকে সেই রেসপেক্ট দেওয়া হয়নি। এর ফল এতটাই ভয়াবহ ছিল যে পাকিস্তানের 2500-রও বেশি সেনার সদস্য দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানি সেনাবাহিনীতে থাকার চেয়ে আমরা মিডল ইস্টে গিয়ে শ্রমিকের কাজ করব। এই সেনারা শুধু দেশ ছাড়েনি, তাদের প্রস্থান অন্যদের মনোবলও ভেঙে দিয়েছে। বাকি হাজার হাজার সেনাও ধীরে ধীরে সেনাবাহিনী ছাড়তে চাইছে। সরকার হয়তো আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগপত্র গ্রহণ করবে না, কিন্তু চুপি চুপি অনেকেই দেশ ছাড়ার চেষ্টা করছে। এই ঘটনাকে ঘিরে আরেকটি বড় হামলা ঘটে। পাকিস্তানি সেনাবাহিনীর একটি বাসে হামলা চালানো হয়, যেখানে প্রায় 90 জন সেনা নিহত হন। এই হামলার পেছনে বেলুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ BLA, যারা এখন সরাসরি পাকিস্তানের সেনাদেরকে টার্গেট বানিয়েছে। নাইলা কাদ্রি বলেছেন যে বেলুচিস্তান কখনোই পাকিস্তানের অংশ ছিল না, এটি একসময় স্বাধীন দেশ ছিল, কিন্তু পাকিস্তান ইল্লিগালভাবে এর দখল নিয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে একসময় বেলুচিস্তান একজন হিন্দু রাজার শাসনে ছিল। এরপর বিভিন্ন শাসক আসে এবং তারা বেলুচিস্তানের মানুষকে প্রতিশ্রুতি দেয় যে তাদেরকে পাকিস্তানের অংশ হতে দেবে না, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান সরকার এই প্রতিশ্রুতি ভেঙে দেয় এবং বেলুচিস্তানকে জোরপূর্বক নিজেদের অন্তর্ভুক্ত করে। এখন বেলুচিস্তানের মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাস করছে। নাইলা কাদ্রি সরাসরি পাকিস্তান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, প্রাকৃতিক সম্পদের লুটপাট এবং বেলুচ জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগ এনেছেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্যের আবেদন করেছেন, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। তার দাবি, ভারত যেন এই ইস্যুটি ইউনাইটেড নেশনে তোলে, কারণ এটি শুধুমাত্র পলিটিক্যাল ইস্যু নয়, মানবাধিকারের বিষয়ও বটে। এখন এই পরিস্থিতি কি আসলেই বেলুচিস্তানকে স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছে, আর এতে পাকিস্তানের ফিউচারই বা কী হবে? তো দেখুন বন্ধুরা, ডক্টর নাইলা কাদ্রি স্পষ্টভাবে জানিয়েছেন যে বেলুচিস্তানের অবস্থা ভয়াবহ রকমের খারাপ হয়ে গেছে। পাকিস্তানি সেনাবাহিনী সেখানে গণহত্যার মতো অপরাধ করছে। তারা বেলুচ জনগণদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, ক্ষেত খামার ধ্বংস করছে, যেন তারা খাদ্যের জন্য সম্পূর্ণভাবে পাকিস্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তরুণ তরুণীদের জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে গুম করে দেওয়া হচ্ছে। এই নির্মম অত্যাচারের পরেও বেলুচ জনগণ যদি পাকিস্তানি সেনার বিরুদ্ধে অস্ত্র না তুলে নেয়, তাহলে কি করবে? তাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে, আর তাদের বিদ্রোহী হওয়া ছাড়া আর কোনো পথ নেই। নাইলা কাদ্রির মতে পাকিস্তানের জন্য সবথেকে বড় হুমকি হলো সিপেক, অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। তিনি স্পষ্টভাবে বলেছেন, এটি কোনো অর্থনৈতিক প্রকল্প নয়, বরং এটি একটি সামরিক প্রকল্প, যার মাধ্যমে বেলুচ জনগণকে নিজ ভূমি থেকে বিতাড়িত করা হবে এবং পাকিস্তান ও চীনের জনগণকে এখানে বসতি স্থাপন করানো হবে। এখন সিপেক প্রকল্প কিভাবে ভয়ঙ্কর? এই প্রকল্পের মাধ্যমে পাকিস্তান এবং চীন একটি হাইরোডের মাধ্যমে গাদার বন্দরকে কানেক্ট করবে। গাদার বন্দর ভারতকে নজরদারির আওতায় নিয়ে আসবে, তার সমস্ত গতিবিধি নজরে রাখবে, আর এই করিডোরের সাহায্যে পাকিস্তান ও চীন মিলে ভারতের সীমান্তের পাশে একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরি করতে চায়। যদি এই সামরিক ঘাঁটি তৈরি হয়, তাহলে চীন যখন খুশি সেখানে ফাইটার জেট এবং আর্মি প্লেন মোতায়েন করতে পারবে, যা ভারতের জন্য একটি সিকিউরিটির প্রবলেম হয়ে উঠবে।
এখন একবার ভাবুন, ভারত ইতিমধ্যেই চীনের সঙ্গে এক বিশাল সীমান্ত ভাগ করে নেয়। এই সীমান্তের সামরিক উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু যদি বেলুচিস্তান হয়ে আরেকটি নতুন চীন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি গড়ে ওঠে, তাহলে এটি ভারতের জন্য আরেকটি নতুন ফ্রন্ট খুলে দেবে, যেখানে চীন ও পাকিস্তান একসঙ্গে কাজ করবে। তবে একটা বিষয় ভারতকে স্বস্তি দেয় যে ভারতের পাহাড়ি অঞ্চলে চীনের ফাইটার জেট কার্যকরভাবে কাজ করতে পারবে না। উচ্চতা বেশি হওয়ার কারণে সেখানে বায়ুচাপ কমে যায়, ফলে যে চীনা ফাইটার জেটগুলি রয়েছে সেগুলি ঠিকমতো কাজ করতে পারে না। আর যেহেতু ভারত লো অ্যালটিটিউডে অবস্থান করে এবং এটি একটি সুবিধাজনক অবস্থানে থাকে, তাই সহজেই পাল্টা হামলা তারা চালাতে পারে। কিন্তু যদি সিপেক প্রকল্প সম্পূর্ণ হয়ে যায় এবং চীন একটি স্থায়ী সামরিক ঘাঁটি তৈরি করে, তাহলে ভারত এক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। চীনের এখন একটি সমতল ভূমি দরকার, যেখান থেকে তারা সহজেই মিলিটারি কার্যকলাপ চালাতে পারে, এবং এই পথ তৈরি হচ্ছে পাকিস্তানের মাধ্যমে। সিপেকের হাই রোড পুরো পাকিস্তানকে কানেক্ট করবে, কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এই প্রকল্পের মাধ্যমে ভারতের পশ্চিম সীমান্ত সম্পূর্ণভাবে নজরদারির আওতায় চলে আসবে। যদিও এই হাইওয়ে ভারতের সীমান্ত থেকে কিছুটা দূরে নির্মাণ করা হবে, কিন্তু সেই দূরত্ব খুব বেশি নয়। এটি ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি হয়ে দাঁড়াবে। এখন সবথেকে অবাক করার বিষয় হলো বেলুচিস্তানের আনঅফিসিয়াল প্রধানমন্ত্রী নাইলা কাদ্রি একাধিকবার ভারত সফর করেছেন। তিনি প্রকাশ্যে বলেছেন যে ভারতের প্রতি তার বিশেষ টান রয়েছে। 2016, 2023 এবং 2024 সালে তিনি ভারত সফর করেন। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লা থেকে তার স্বাধীনতা দিবসের ভাষণে বেলুচিস্তানের প্রসঙ্গ তুলেছিলেন। এরপরেই নাইলা কাদ্রি ভারত সফরে আসেন এবং ভারতের সমর্থনের গুরুত্ব ব্যাখ্যা করেন। তার বক্তব্য ছিল, যদি ভারত বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে দাঁড়ায়, তাহলে ভবিষ্যতে স্বাধীন বেলুচিস্তান ভারতের শক্তিশালী মিত্র হবে। কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত নাইলা কাদ্রি নির্বাসিত সরকারকে অফিসিয়ালভাবে স্বীকৃতি দেয়নি। তবুও ইন্টারন্যাশনাল স্টেজে ভারত এখনো বেলুচিস্তানকে পাকিস্তানের অংশ হিসেবে বিবেচনা করে। আর এখন বেলুচিস্তান থেকে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর কারণে পাকিস্তান সেনাবাহিনী চাপে পড়েছে, কিন্তু তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতাকে ঢাকতে পাকিস্তান সব দোষ ভারতের ওপরে চাপানোর চেষ্টা করেছে। বিশেষ করে পাকিস্তান দাবি করেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এই হামলাগুলির পেছনে কাজ করছে। আসলে পাকিস্তান বরাবরই ভারতকে দোষারোপ করে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছে। যখন ভারত এই অভিযোগের জবাব দেয়, তখন পাকিস্তান তৎক্ষণাৎ আফগানিস্তানের দিকে সেই অভিযোগের তীর ঘুরিয়ে দেয়। আর পাকিস্তান এখন টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবান পাকিস্তান এবং আফগানিস্তানকে এর জন্য দায়ী করছে। তাদের মতে ভারত যখন তাদের বিরুদ্ধে কাজ করছে না, তখন আফগানিস্তান ও টিটিপি তাদের সবথেকে বড় শত্রু। আর পাকিস্তান ইতিমধ্যেই ফাইটার জেট এবং কিছু মিলিটারি ইকুইপমেন্ট জড়ো করে ফেলেছে আফগানিস্তানের বিরুদ্ধে যাওয়ার জন্য। যদি পাকিস্তান সত্যিই আফগানিস্তানে হামলা চালায়, তাহলে এই অঞ্চলে নতুন একটি বড় কনফ্লিক্ট সৃষ্টি হবে। এখন বেলুচিস্তানের মানুষ আজ নির্যাতিত, নিপীড়িত। তাদের সত্যিটা গোপন করার চেষ্টা করা হলেও সত্য কখনো দীর্ঘদিন চাপা থাকে না। আপনারা কি মনে করেন, বেলুচিস্তানের এই স্বাধীনতা আন্দোলনকে কি সমর্থন করা উচিত? আর পাকিস্তান আফগানিস্তানের মধ্যে কি নতুন সংঘর্ষ আসতে চলেছে? আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না যদি এই তথ্য আপনাদের উপকারী মনে হয়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমনই আরও গুরুত্বপূর্ণ ও সত্যনিষ্ঠ ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।